আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছেন আপনারা? আজকে উপসর্গ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এটি হচ্ছে আমার প্রথম ভিডিও, যেটা আমি আপনাদের জন্য তৈরি করছি। সো প্রথম হিসাবে অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন সেই আশা ব্যক্ত করলাম। তো আজকে আমার টপিক হচ্ছে উপসর্গ। তো উপসর্গ মূলত হচ্ছে আমাদের শব্দতত্ত্বের একটি আলোচ্য বিষয়। শব্দতত্ত্বের মধ্যে অনেকগুলো আলোচ্য বিষয় আছে, সেটার মধ্যে হচ্ছে কি আমাদের উপসর্গ একটি। তো এখন প্রথমে আসি, উপসর্গ কি বা উপসর্গ কাহাকে বলে, উপসর্গ শব্দের অর্থ কী, উপসর্গ কোথায় থেকে উৎপন্ন হওয়া একটি শব্দ, সেটা সম্পর্কে আগে আমরা দেখি। তো উপসর্গ শব্দটির মূল অর্থ হচ্ছে উপসৃষ্টি। উপসৃষ্টি মানে হচ্ছে গিয়ে যেটা অন্য কিছু থেকে সৃষ্টি হয়েছে অথবা এটার দ্বারা অন্য কিছু সৃষ্টি হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে একটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ। এটাতে যদি আমরা পাই, উপসর্গ মূলত হচ্ছে উপ যোগ সৃত যোগ অ, এই কৃৎপ্রত্যয় সাধিত শব্দ থেকেই মূলত হচ্ছে উপসর্গ তৈরি হয়েছে। তো এই যে উপসর্গ, যেটা হচ্ছে গিয়ে আমরা কোনো একটা শব্দের পূর্বে বসিয়ে নতুন অর্থ প্রকাশ করি, অথবা হচ্ছে শব্দের সংকোচন করি, অথবা হচ্ছে শব্দের সম্প্রসারণ করি, শব্দের অর্থের পরিবর্তন করি, অথবা হচ্ছে অর্থের একটি পরিপূর্ণ একটি শব্দের অর্থ প্রদান করি। সো তাহলে আমরা বলতে পারলাম যে উপসর্গ মূলত কিসের কাজ করে? উপসর্গ মূলত কাজ করে নতুন শব্দ তৈরি করার কাজ, অথবা হচ্ছে গিয়ে শব্দের পূর্ণতা দানের কাজ, অথবা হচ্ছে শব্দের সম্প্রসারণ বা অর্থের সম্প্রসারণের কাজ, অথবা কোনো একটা শব্দের অর্থের সংকোচনের কাজ, অথবা হচ্ছে অর্থের পরিবর্তনের কাজ। তো এখন উপসর্গ সম্পর্কে জানার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি যে উপসর্গ অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। তো এখন অর্থবাচকতা নেই অথবা অর্থদ্যোতকতা আছে, এটা মানে কি? এখন আমরা যদি বলতে যাই যে অর্থবাচকতা নেই, মানে হচ্ছে গিয়ে উপসর্গ এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন অব্যয়াংশ অথবা হচ্ছে গিয়ে অব্যয়সূচক শব্দাংশ, ঠিক আছে? তো এই যে উপসর্গগুলো মূলত হচ্ছে গিয়ে কি? উপসর্গ মূলত অব্যয়সূচক শব্দাংশ। সো এই যে অব্যয়সূচক শব্দাংশ, এগুলোর নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, ঠিক আছে? অর্থ নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে, অথবা এটার হচ্ছে অর্থ দ্যোতনা করে, অথবা অর্থ দ্যোতনা হয় এটার। এখন এই যে দ্যোতনা শব্দের মানে কি? এখন এই যে দ্যোতনা মানে হচ্ছে এটা যেহেতু নিজস্ব কোনো অর্থ নেই, এটি অন্য একটি নতুন শব্দের প্রথমে যুক্ত হয়ে অন্য আরেকটি অর্থ প্রদান করে, অথবা হচ্ছে গিয়ে অর্থের সম্প্রসারণ করে, অর্থের পরিপূর্ণতা দান করে। এখন কিভাবে? দেখুন, আমরা আগ থেকে পড়ে আসছি যে হার, এই যে হার একটি শব্দ, ঠিক আছে? এই যে হার, এটার আগে যদি আমরা কি করি? উপশব্দটা যুক্ত করি, তখন হয় কি? উপহার। এখন এই যে হার, এটার প্রথমে যদি আমরা যুক্ত করি, তাহলে কি হয়? প্রহার। এই যে দেখুন, এই যে হার একটি নির্দিষ্ট একটা শব্দ, কিন্তু এই যে হারের প্রথমে যখন আমরা একটা উপসর্গ যুক্ত করলাম, তখন একটি নতুন শব্দ তৈরি হলো, উপহার। উপহার মানে উপঢৌকন, আমরা কাউকে গিফট অর্থে ব্যবহার করছি, ঠিক আছে? অথবা হচ্ছে প্রহার, কাউকে মারা অর্থে ব্যবহার করছি। এই যে হার, এটার প্রথমে যখন আমরা প্রযুক্ত করি, ঠিক আছে? তো এভাবে হচ্ছে নতুন এই যে উপসর্গগুলো নতুন অর্থ
আমাদেরকে নিত্যদিন দিয়ে আসছে এবং আমরা দৈনন্দিন কাজে আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন শব্দ ব্যবহার করি অথবা হচ্ছে আমাদের প্রয়োজনে শব্দ ব্যবহার করে থাকি যেগুলো হচ্ছে উপসর্গ যুগে হয়ে থাকে। এখন আসছে হচ্ছে গিয়ে উপসর্গের প্রকারভেদ নিয়ে। এখন আমাদের উপসর্গ যদি বলা হয়, উপসর্গ মূলত প্রধানত হচ্ছে উপসর্গ 3 প্রকার। উপসর্গ কত প্রকার? 3 প্রকার। কি কি? প্রথমেই বলি, প্রথম হচ্ছে বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ। দ্বিতীয় হচ্ছে বিদেশি উপসর্গ। তৃতীয় হচ্ছে সংস্কৃত উপসর্গ। এখন আমরা প্রথমে বলতে পারি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ বা বিদেশি উপসর্গ, যে যাই বলুক কোনো সমস্যা নেই। এখন যখন আমরা এই যে উপসর্গগুলো পড়ছি, এখন এর মধ্যে বাংলা উপসর্গ কয়টি, সংস্কৃত উপসর্গ কয়টি? এখন আমাদের এই যে বাংলা উপসর্গ এটা নির্দিষ্ট এবং সংস্কৃত উপসর্গ নির্দিষ্ট, কিন্তু এই যে বিদেশি উপসর্গ সেটা আনলিমিটেড। ঠিক আছে, আনলিমিটেড। এখন বাংলা উপসর্গ কয়টা? বাংলা উপসর্গ হচ্ছে 21টি এবং সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। এখন এই যে বিদেশি উপসর্গের মধ্যে হচ্ছে থাকতে পারে পার্সি উপসর্গ, আরবি উপসর্গ, তারপরে ইংরেজি উপসর্গ, কি বলে হিন্দি উপসর্গ, ঠিক আছে, হরেক রকমের উপসর্গ থাকতে পারে। ঠিক আছে, এটা কিন্তু কিছু আছে আমরা ব্যবহার করে থাকি এবং আমাদের বইয়ে উল্লেখ আছে, কিন্তু অনেকগুলো আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি না, কিন্তু এটার কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে বিদেশি উপসর্গ 5টা 10টা 20টা এরকম কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। সো এই যে এটা নিয়ে আমাদের কোনো হেডেক নেই, কিন্তু আমাদের কয়েকটা জিনিস আছে সেটা আমাদেরকে মুখস্থ করতে হবে। উপসর্গের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে এই যে আমাদের বাংলা উপসর্গ 21টি অথবা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি, বিদেশি উপসর্গ যে কয়টি আছে সেগুলা আমরা কিভাবে পড়ব, কেন পড়ব? ঠিক আছে, এই যে আমরা উপসর্গগুলো পড়ছি এটার মূল কারণ হচ্ছে আমরা নতুন অর্থে দানের ক্ষেত্রে অথবা হচ্ছে কি আমরা নিত্যদিনে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, সেটার কি অর্থে ব্যবহার করছি, এই উপসর্গ ব্যবহার করে আমরা নতুনভাবে শব্দ তৈরি করে নতুন করে কথা বলতে পারছি। ঠিক আছে, এগুলো। এবং এই যে আমরা পড়ার ক্ষেত্রে এই যে আমরা যদি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের কথা চিন্তা করি, যে উপসর্গ তাদের হচ্ছে এমসিকিউ পরীক্ষা আসে, তো এই যে উপসর্গ তাদের আসে হচ্ছে গিয়ে হয়তো প্রকার আসতে পারে যে কত প্রকার, অথবা হচ্ছে গিয়ে এটা কোন ধরনের উপসর্গ, এগুলো তো আসবেই, কিন্তু আরও ডিপলি আমাদের জানতে হবে যে এই যে অব, অন, ইতি, কদ, কু, এই বাংলা উপসর্গগুলো এগুলো কোনটা কোন অর্থে ব্যবহার হচ্ছে। ধরেন এই যে রাম, আমরা যখন বলি যে রাম ছাগল, এখানে ছাগল একটা প্রাণী, এখন রাম ছাগল বলতে ছাগলের একটা বড় জাতকে বোঝাচ্ছে। সো রাম এখানে হচ্ছে গিয়ে বড় অথবা উৎকৃষ্ট অর্থে ব্যবহার হচ্ছে। অথবা হচ্ছে যদি আমরা বলি যে কু একটা বাংলা উপসর্গ, এটা যদি আমরা অভ্যাসের সাথে যুক্ত করি, তার মানে কু এখানে হচ্ছে কুৎসিত অপকর্ম হিসেবে ব্যবহার হচ্ছে। সো এখানে কু অভ্যাস মানে খারাপ অভ্যাস। এখন অভ্যাস, কথা, নজর, এখন এই যে স্পেসিফিক প্রত্যেকটা উপসর্গের কোন অর্থে ব্যবহার হচ্ছে এটা আমাদেরকে জানতে হবে, কারণ এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট কাজ আমাদের, যে কোন উপসর্গটা কোন অর্থে ব্যবহার করতে পারবো আমরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন এতক্ষণ আমরা জানলাম হচ্ছে গিয়ে বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত উপসর্গ 20টি এবং হচ্ছে বিদেশি উপসর্গ কি আনলিমিটেড। এখন এই যে বাংলা উপসর্গ এই যে 21টি এগুলো কি, সংস্কৃত উপসর্গ 20টি এগুলো কি কি, সেগুলো তো আমাদেরকে জানতে হবে। সো আমাদের বইতে বা বিভিন্ন গাইডে বিভিন্নভাবে হচ্ছে গিয়ে আমাদের এই যে উপসর্গগুলো দেওয়া আছে, এক এক বইতে এক একভাবে হচ্ছে ছন্দ আকারে অথবা হচ্ছে সাজিয়ে, যেভাবে লেখকদের অথবা হচ্ছে প্রকাশনীদের যেভাবে ইচ্ছে হয়েছে তারা সেভাবে দিয়েছে, কিন্তু ঘুরে ফিরে সেই বাংলা উপসর্গ 21টাই রয়ে গেছে, সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টাই রয়ে গেছে। সো এখন আমাদের জানতে হবে যে বাংলা উপসর্গ যে 21টি কী কী।
এখন এই যে আমি আপনাদের জন্য হচ্ছে গিয়ে একটা মানে ছন্দ আকারে বাংলা উপসর্গ যে 21টি উপসর্গ হচ্ছে গিয়ে লিখে দিলাম, যে অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এখন যদি আমরা এটা কবিতার মতো অথবা হচ্ছে গানের মতো বা একটা তান বা ছন্দ দিয়ে পড়তে যাই, তাহলে এটা এভাবে পড়া যায় যে অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এই যে সহজে এই যে আমাদের যে একটা তান, একটা তালের মাধ্যমে আমাদের এই যে বাংলা উপসর্গ 21টি পড়া হয়ে যাচ্ছে। এরপরে যখন আমরা পড়ব হচ্ছে কি সংস্কৃত উপসর্গ, তো বইতে বিভিন্নভাবে দেওয়া থাকলেও এই যে সংস্কৃত উপসর্গ, এখানে সংস্কৃত উপসর্গ 21টি আমি আপনাদের জন্য বাংলা উপসর্গের মতোই হচ্ছে কি একটা তানের মাধ্যমে অথবা একটা ছন্দের মাধ্যমে তৈরি করে দিলাম। সেটা হচ্ছে যদি আমরা সিঙ্গেল বাই সিঙ্গেল মানে একটা একটা করে পড়তে যাই, তাহলে কীভাবে পড়ব? প্র, পরা, পরি, প্রতি, অব, অবি, অপ, অপি, অতি, অদি, সু, উথ, নি, অনু, সমধুর, বি, উপনির, আ। এটা হচ্ছে গিয়ে যদি আমরা আস্তে আস্তে পড়ি অথবা একটা একটা করে পড়ি। এখন যদি আমরা হচ্ছে গান বা কবিতার মতো করে টেনে অথবা হচ্ছে ছন্দ দিয়ে পড়ি, তাহলে কীভাবে পড়া যায়? প্র, পরা, পরিপতি, অব, অবি, অপ, অপি, অতি, অদি, সু, উথ, নি, অনু, সমধুর, বি, উপনির, আ। এভাবে হচ্ছে গিয়ে আমরা চাইলে হচ্ছে গিয়ে ছন্দ আকারে আকারে এখন বিভিন্ন কোচিং বা ইয়েতে বিভিন্ন ধরনের গল্প, গল্প হিসেবে হচ্ছে গিয়ে আপনাদের এগুলো শেখাবে। তো এই যে ছন্দ, আপনার গল্প শিখবেন নাকি হচ্ছে এটা শিখবেন, ঠিক আছে, উপসর্গগুলো শিখবেন, সেটাও হচ্ছে গিয়ে আপনাদের বিবেচনার বিষয়। এখন একটা গল্প দিবে, এটা থেকে আবার আপনার গল্পটা বড় একটা গল্প মুখস্থ করতে হবে, তারপর হচ্ছে গিয়ে এখান থেকে আপনাদের মাথায় বের করতে হবে, মানে খুঁজে গরু খোঁজা করতে হবে আর কি, যে এই যে এই গল্পের মধ্যে কোনটা হচ্ছে গিয়ে উপসর্গ, আবার হচ্ছে আমার বাংলা উপসর্গের গল্প কোনটা, সংস্কৃত উপসর্গের গল্প কোনটা, ফার্সি উপসর্গের গল্প কোনটা, সে এত খোঁজাখুঁজির আমাদের কোনো দরকার নেই। সো এই যে এইগুলাই আমাদের স্পেসিফিক উপসর্গগুলাই শিখি, তবে হচ্ছে ছন্দ আকারে শিখলে আমাদের অনেক দিন মনে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই বৃন্দ, এই যে আমি এখানে কথার মধ্যে একটা ভুল করলাম, সেটা কি, যে বৃন্দরা বলছে, ঠিক আছে, আমরা সচরাচর জানি, এটা আমাদের মুখ ফসকে অনেক সময় বের হয়ে যায়, যে বৃন্দ এটা মূলত এমনিতেই হচ্ছে গিয়ে বহু বচনের ক্ষেত্রে ব্যবহার হয়। এখন যদি আমরা বৃন্দরা ব্যবহার করি, তার মানে এখানে কি হচ্ছে? বাহুল্য দোষ আমরা ব্যবহার, এই যে বাহুল্য দোষ কখন হয় সেটা নিয়েও আমরা একসময় আলোচনা করবো ইনশাল্লাহ। এখন আসেন, আমরা হচ্ছে বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গ পড়ছি, এবং এখন আসি হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের মধ্যে কি আছে? পার্সি উপসর্গ, আরবি উপসর্গ, ইংরেজি উপসর্গ, হিন্দি উপসর্গ। এখন এই যে পার্সি উপসর্গ মোট 10টি। এই 10টি কী কী? কার, কদ, না, নিম, ফি, বদ, বে, বর্ব, কম। এখন এটা যদি আমরা একটানা পড়তে যাই, তার মানে হচ্ছে কার, কদ, না, নিম, ফি, বদ, বে, বর্ব, কম। এখন এই যে আমরা শুধু উপসর্গগুলো মুখস্থ করলেই হবে না, কিন্তু আমাদের প্রত্যেকটা উপসর্গের কোনটা কোন অর্থে প্রয়োগ করছি সেটাও জানতে হবে। এই যে কার একটা শব্দ, কদ একটা শব্দ, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। এই যে কার শব্দটা, ধরেন আমরা খানা শব্দ ব্যবহার করি, খানা, খানকা। এই যে খানা একটা শব্দ ধরলাম, এই খানা শব্দের পূর্বে যদি আমরা কার যুক্ত করি, তার মানে কারখানা। কারখানা মানে কি? এখানে কারখানা মানে যেখানে আমরা কাজ করি, যেখানে গাড়ি তৈরি করে অথবা বিভিন্ন জিনিস তৈরি করে, তার মানে এই যে কারখানা যেখানে কাজ করে বা বিভিন্ন জিনিস তৈরি করে, তার মানে এখানে কার শব্দটা কী অর্থে ব্যবহার হয়েছে? তার মানে এখানে কারটা কাজ অর্থে ব্যবহার হয়েছে। এরপরে কদ, কদ মানে হচ্ছে গিয়ে কি? অধীন, কারো অধীনে যখন আমরা থাকি বা কারো অধীনে কোনো কিছু থাকে, সেটাকে হচ্ছে দর এই শব্দ ব্যবহার করে। না অর্থাৎ না অর্থে, না অর্থে ব্যবহার হচ্ছে নিম। এই যে নিম শব্দটা, নিম মানে হচ্ছে নিমরাজি, আমরা বলি না নিমরাজি, ঠিক আছে। আধা, রাজি, এই যে রাজি, রাজি একটা শব্দ, এর পূর্বে যখন হচ্ছে গিয়ে আমরা কি নিম শব্দটা যুক্ত করব, তখন নিমরাজি মানে হচ্ছে আধা রাজি, মানে যে পুরোপুরি রাজি না সেটা। এরপর আমরা ফি, ফি মানে কি? ফি মূলত হচ্ছে প্রতি অর্থে ব্যবহার হয়। রোজ, আমরা রোজ
রোজ শব্দটা অনেক সময় ব্যবহার করে আসছি। রোজ মানে হচ্ছে গিয়ে দিন। রোজ শব্দের অর্থ কি? দিন। ঠিক আছে, যারা জানেন না জেনে নেন, রোজ শব্দের অর্থ দিন। এর পূর্বে যদি আমরা ফি যুক্ত করি, ফি রোজ মানে হচ্ছে প্রতিদিন, তার মানে হচ্ছে ফি এখানে প্রতি শব্দের অর্থে ব্যবহার হচ্ছে। এরপরে আসি আমরা হচ্ছে বদ। বদ হচ্ছে মন্দ, মেজাজ। আমরা যখন মেজাজ শব্দটা ব্যবহার করি, মেজাজ, মেজাজের আগে যখন বদ মেজাজ মানে হচ্ছে খারাপ মেজাজ বা খারাপ স্বভাব। ঠিক আছে, তারপরে বে না অর্থে। এই যে আমরা আদব, আদব, আদব এর আগে যদি আমরা বে শব্দটা ব্যবহার করি তাহলে বে আদব মানে হচ্ছে গিয়ে যে অন্যের সাথে হচ্ছে খারাপ আচরণ করে। তার মানে এখানে বে মূলত কী অর্থে ব্যবহার হচ্ছে? না অর্থে, মানে যার আদব নাই। বে আদব মানে কি? যার আদব নাই। তারপর হচ্ছে বর মানে হচ্ছে মধ্যে। এই যে বরখাস্ত বলি, দরখাস্ত বলি, বরখেলাপ বলি, বরবাদ বলি। এই যে বর শব্দটা হচ্ছে বাইরে বা মধ্যে অর্থে ব্যবহার হচ্ছে। তারপর হচ্ছে কম। এই যে ব মানে হচ্ছে গিয়ে সহিত, মানে হচ্ছে আমরা যখন বলি নাম, বনাম মানে কি? বিপরীতে। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে কম মানে হচ্ছে স্বল্প। জোর শব্দের অর্থ কি? মানে শক্তি দেখানো, কমজোর। ঠিক আছে, কমজোর মানে যার জোর কম বা শক্তি কম। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে গিয়ে আরবি উপসর্গে। আরবি উপসর্গ আমরা সচরাচর পেয়ে থাকি হচ্ছে গিয়ে 4টা বইতে, বা নবম দশম শ্রেণীর যে সরকারি বই আছে সেটাতে 4টা, বা বিভিন্ন বইতে 4টাই দেওয়া আছে। আম, খাস, লা, গর, এই 4টা। এর বাহিরে আরও 2টা উপসর্গ, আরবি উপসর্গ ব্যবহার হয়ে আসছে, সেটা হচ্ছে বাজে আর একটা খয়ের বা খায়ের। ঠিক আছে, এখন আম হচ্ছে আমরা আগ থেকে আম সাধারণ অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, আম দরবার বা আম মুক্তার। খাস অত বিশেষ অর্থে ব্যবহার হয়, খাসমহল। লা না অর্থে ব্যবহার হয়, লা জবাব, লা পাত্তা। গড় হচ্ছে গিয়ে অভাব অর্থে ব্যবহার হয়। সেগুলো আমরা আগ থেকেই জেনে আসছি। কিন্তু এই যে বাজে এবং খয়ের বা খায়ের, এখন বাজে মূলত হচ্ছে বিবিধ অর্থে। ঠিক আছে, আমরা খরচ শব্দটা ব্যবহার করে থাকি। এই যে খরচ মানে কি? খরচ মানে হচ্ছে গিয়ে আমরা কোনো কিছু কেনার জন্য খরচ করা। এর পূর্বে যদি আমরা বাজে শব্দটা ব্যবহার করি, কি? বাজে, তার মানে বাজে মানে কি? বিবিধ, মানে বাজে খরচ। ঠিক আছে, বাজে কথা মানে বিবিধ কথা বা অন্য কথা। ঠিক আছে, যেটার হচ্ছে গিয়ে মানে কোনো হিসাব থাকে না। বাজে খরচ মানে হচ্ছে গিয়ে অন্য খরচ, যে খরচে আমাদের কোনো হিসেব নাই, সেগুলোকে আমরা কি বলি? বাজে খরচ। তারপর হচ্ছে খয়ের বা খায়ের। এই যে আমরা যে বললাম খায়ের শব্দের অর্থ যে ভালো। আমরা আরবিতে খাইরান শব্দ থেকে খায়ের শব্দটা আমাদের বাংলা ভাষায় এসছে। তো খাইরান অর্থ ভালো, তার মানে হচ্ছে খায়ের খা আমরা বলি। ঠিক আছে, খায়ের খা বলে থাকি, যদিও অনেক কমই ব্যবহার হয়, কিন্তু খায়ের শব্দটা হচ্ছে গিয়ে আমাদের অনেক সময় উপসর্গ ক্ষেত্রে হচ্ছে ভালো অর্থে ব্যবহার হয়ে থাকে। এরপরে আসি হচ্ছে গিয়ে ইংরেজি উপসর্গের মধ্যে। ইংরেজি উপসর্গ হাফ, ফুল, হাফ, হেড, সাফ। একে সাব, আমরা বাংলাতে সাব পড়লেও এটার ইংরেজি কি? সাব। এখন এই যে সাব মানে অধীনস্থন, কারো অধীনে থাকা। ঠিক আছে, অথবা হচ্ছে গিয়ে আমরা কি বলতে পারি? সাব অর্থ আমরা এই যে সাব ইন্সপেক্টর বলি। তারপর হচ্ছে গিয়ে মানে অধীন অর্থে ব্যবহার হয়, ইন্সপেক্টরের অধীনে। ঠিক আছে, ইন্সপেক্টরের অধীনে। সাব জজ মানে জজের অধীনে, মানে তার চেয়ে ছোটো কাউকে, মানে মেইন যিনি তার চেয়ে ছোটো কাউকে বোঝাতে আমাদের হচ্ছে গিয়ে আমরা সাব শব্দটা ব্যবহার করি। এখন হেড, যেটা হেড আমরা সবসময় ব্যবহার করে আসছি, যে হেড মানে কি? হেড মানে হচ্ছে প্রধান। ঠিক আছে, হেডমাস্টার, হেড অফিস, হেড পণ্ডিত। তারপর হাফ অর্থ কি? অর্ধেক। ঠিক আছে, এটা আমরা হাফ, ফুল এটা সবসময় ব্যবহার করছি। যে ফুল মানে কি? পুরো। ঠিক আছে, ফুল প্যান্ট। এরপর হাফ প্যান্ট, হাফ মানে অর্ধেক। এরপরে আসি হচ্ছে হিন্দি। আমরা বর্তমানে হিন্দির সাথে অনেক বেশি পরিচিত। এই যে হিন্দির কথার মধ্যে আমরা হচ্ছে গিয়ে 2টা শব্দ পাই, হরেক। ঠিক আছে, এই যে হরেক রকম, হরেক শব্দটা কী অর্থে ব্যবহার হচ্ছে? হরেক শব্দটা মূলত বিভিন্ন অর্থে ব্যবহার হচ্ছে, মানে হরেক রকম, বিভিন্ন রকম। ঠিক আছে, আর হর শব্দটা কী ব্যবহার হচ্ছে?
হর মানে হচ্ছে প্রত্যেক। এই যে হর, হর হর মূলত কী অর্থে ব্যবহার হচ্ছে? প্রত্যেক। হর মূলত প্রত্যেক অর্থে ব্যবহার হচ্ছে। হচ্ছে হর রোজ, হর মাহিনা, হর কিসিম, হর হামেশা। এই যে আমরা এই যে শব্দটা সবসময় হিন্দি অথবা হচ্ছে গিয়ে হিন্দি মুভিতে বা হচ্ছে ডায়লগে আমরা হর হামেশা, ঠিক আছে, এই শব্দটা শুনে আসছি, বা হর কিসিম, হর হামিনা, হর রোজ, এই শব্দগুলো শুনে আসছি। সো এই যে হিন্দির মধ্যে হচ্ছে আমাদের কি হর, হরেক, এই দুইটা হচ্ছে আমাদের হিন্দু উপসর্গে আমরা ব্যবহার করতে পারি। সো এই যে যেভাবে হচ্ছে গিয়ে প্রত্যেকটা বিদেশি প্রত্যেকটা উপসর্গ আপনাদের অর্থ ধরে ধরে হচ্ছে গিয়ে বলা হয়েছে, সেমভাবে আপনাদের সাথে হচ্ছে গিয়ে বাংলা এবং সংস্কৃত উপসর্গেরও হচ্ছে কোনটা কোন অর্থে ব্যবহার হয়, কখন ব্যবহার করব, কীভাবে ব্যবহার করব, এবং এটা ব্যবহার করার পরে আমাদের কীভাবে অর্থের পরিবর্তন হচ্ছে, সংকোচন হচ্ছে, সম্প্রসারণ হচ্ছে, সেভাবে আপনাদের মাঝে আমি হচ্ছে গিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো আজকে যতটুকু উপসর্গ নিয়ে আলোচনা করা হয়েছে সেটা যদি আমি হচ্ছে গিয়ে ফুল সামারাইজ করি, তাহলে কি হবে? পুরো উপসর্গের যখন আমি এখন সামারাইজ করব, তখন দাঁড়াচ্ছে যে এই যে সামারি শব্দ মানে কি, পুরো একটা টপিককে আমি 1 মিনিটের ভিতরে বা 1.5 মিনিটের ভিতরে আমি দিয়ে দেওয়া, সেটাই হচ্ছে সামারি। তো আমার প্রত্যেকটা টপিকে বা প্রত্যেকটা ভিডিওতে আপনারা হচ্ছে গিয়ে এরকম সামারি পেয়ে যাবেন। ভিডিওর শেষে হচ্ছে সামারি পাবেন, যেটা হচ্ছে গিয়ে অল্প কথায় পুরো টপিক নিয়ে আলোচনা হয়ে থাকে, মানে আলোচনা পুরো টপিক জুড়ে যত কথা হয়েছে বা যে ইম্পর্টেন্ট কথাগুলো ছিল সেগুলোই হচ্ছে গিয়ে আপনাদের এই সামারিতে বলে দেওয়া হবে। তো প্রথমে আসি উপসর্গ। এখানে আমাদের এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত কথা হয়েছে হচ্ছে কি উপসর্গ নিয়ে। মূলত উপসর্গ শব্দের অর্থ হচ্ছে উপসৃষ্টি। এখন উপসর্গটা আসছে কি উপযোগ, শ্রিত যোগ এই কৃত প্রত্যয় সাধিত শব্দ থেকে। এখন এই যে উপসর্গ, এটার মূলত হচ্ছে কি উপসর্গে মূলত বিভিন্ন অব্যয়সূচক শব্দাংশ। এই যে অব্যয়সূচক শব্দাংশ, এগুলোর কি নেই, কোনো নিজস্ব অর্থ নেই, তবে এটার অর্থ দ্যোতনা আছে। তার মানে আমরা ছোটোবেলা থেকে একটা শব্দ মানে লাইন পড়ে আসতেছি যে উপসর্গের ক্ষেত্রে উপসর্গের নির্দিষ্ট কোনো অর্থ নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। মানে হচ্ছে সেটা অন্য শব্দের সাথে, অন্য শব্দের পূর্বে বসে হচ্ছে গিয়ে নতুন কোনো অর্থ প্রদান করে, বা ওই শব্দের সম্প্রসারণ অথবা হচ্ছে পূর্ণতা দান করে, অথবা হচ্ছে বিভিন্ন ধরনের অর্থ প্রদান করে থাকে। এরপরে আসি হচ্ছে উপসর্গের ক্ষেত্রে। উপসর্গ মূলত 3 প্রকার: বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ এবং সংস্কৃত উপসর্গ। এখন বাংলা উপসর্গ বলা হয়েছে 21টি, সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি, এবং বিদেশি উপসর্গ হচ্ছে মানে নির্দিষ্ট কোনো না, আনলিমিটেড। এখন এই যে বাংলা উপসর্গ 21টি কী কী: অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, অন, উদ, ইতি, উন, কদ, কু, নি, পাতি, ভি, বর্রাম, শশা, সুহা। এবং হচ্ছে সংস্কৃত উপসর্গগুলো হচ্ছে প্র, পরা, পরিপতি, অব, অবি, অপ, অবি, ওতে, অদি, সু, উথ, নি, অনু, সমদুর্বি, উপনির আ। এরপরে বলা হয়েছে হচ্ছে আপনাদের পার্সি উপসর্গ। এবং এই পার্সি উপসর্গ গুলো কী কী: কার, কদ, না, নিম, ফি, বদবে, বর্বকম। এরপরে আরবি উপসর্গ হচ্ছে আমখাস, লাগর। এর বাহিরে, বইয়ের বাহিরে হচ্ছে বাজে বা খয়ের। এবং ইংরেজি উপসর্গগুলো হচ্ছে ফুল, হাব, হেড, সাব। হিন্দি হচ্ছে হরহরে। এবং এই যে বিদেশি যে উপসর্গগুলো আছে, ফার্সি, আরবি, ইংরেজি, হিন্দি, প্রত্যেকটা উপসর্গের অর্থগুলো সম্পর্কে আপনাদের মাঝে সামান্যটুকু ধারণা দেওয়া হয়ে গেছে। সো আপনাদের এই যে ভিডিওটুকু যদি দেখেন, আশা করি মানে বেসিক যে আলোচনাটা উপসর্গের, এই যে আলোচনাটা আপনারা শুনতে পারবেন এবং শিখতে পারবেন। আশা করি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আমি নেক্সট টাইম দেব, এবং প্রতিদিন দেওয়ার ট্রাই করব, প্রত্যেকটা প্রতিদিন নতুন নতুন টপিক নিয়ে। সো আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।